সো স্ক্রিন দেখে আমরা সবাই অলরেডি বুঝে গিয়েছি আজকে আমরা কি নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে থিওরি অফ প্রাস, অর্থাৎ প্রাস রিলেটেড যতগুলো ফর্মুলা আলোচনা করা যায়, ডেফিনেশন আলোচনা করা যায়, সবগুলো নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। তো আমরা যদি প্রাসের ডেফিনেশন বা সংজ্ঞাটা বলতে চাই তো অনেকটা এমন হবে যে কোনো একটি বস্তুকে আনুভূমিকের সাথে নির্দিষ্ট কোণে তির্যকভাবে বা আনুভূমিকভাবে শূন্যে নিক্ষেপ করা হলে বস্তুটিকে আমরা প্রাস বা প্রক্ষেপক বা ইংলিশে প্রজেক্টাইল বলতে পারি। ওকে, আমি আবারও বলি, কোনো বস্তুকে আনুভূমিকের সাথে নির্দিষ্ট কোণে তির্যকভাবে অথবা আনুভূমিকভাবে শূন্যে নিক্ষেপ করা হলে বস্তুটিকে আমরা প্রাস বলে থাকি। ওকে, তো এই প্রক্ষিপ্ত বস্তুটির যে গতি সেটাকেই প্রাসের গতি বা প্রক্ষেপকের গতি বা ভেলোসিটি অফ প্রজেক্টাইল বলা হয়। তো আমরা যদি প্রাসের ডায়াগ্রাম দেখতে চাই তাহলে দেখো, এক্সাম্পল হিসেবে আমি 1 নংয়ে দিয়েছি এরকম একটা প্রাস যেটা ভূমি থেকে নিক্ষেপ করা হয়েছে এবং আবার ভূমিতে যেয়ে আঘাত করবে। 2 নম্বর এক্সাম্পলে দিয়েছি যে একটি নির্দিষ্ট উচ্চতা, আমি ধরে নিলাম এইচ উচ্চতা, এইচ উচ্চতা থেকে একটি বস্তুকে নিক্ষেপ করা হয়েছে, সেটি একটি নির্দিষ্ট সময় পর মাটিতে যে আঘাত করে। এবং 3 ও 4 নং এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি যে এইচ উচ্চতা হতে থিটা কোণে আনুভূমিকের সাথে থিটা কোণে যথাক্রমে উপরের দিকে এবং নিচের দিকে প্রাসকে নিক্ষেপ করা হয়েছে। তো প্রাসের এরকম প্রবাবল 4টা কেস হতে পারে। আমরা 1, 2, 3 নং এবং 4 নং উদাহরণে সেই 4টা কেস দেখে ফেললাম। তো এক্সাম্পল 1-এ আমরা যে প্রাসটা দেখলাম সেটা হচ্ছে ভূমি থেকে নিক্ষেপ করা হয়েছিল এবং সেটা ভূমিতে যে আঘাত করেছিল না। তো আমরা আবার এই ডায়াগ্রামটা এখানে এঁকেছি। দেখো, যে বিন্দু থেকে প্রাসকে নিক্ষেপ করা হয় সেটাকে বলা হয় প্রাসের প্রক্ষেপণ বিন্দু বা নিক্ষেপণ বিন্দু বলা হয়, এবং যে বিন্দুতে আবার প্রাসটি যে মাটিতে আঘাত করে সেই বিন্দুকে আমরা বললি পতন বিন্দু। ওকে, তো এই পরাবৃত্তাকার যে রাস্তাটা দেখা যাচ্ছে এই রাস্তাটাকে বলা হয় প্রাসের গতিপথ। তো প্রাসের একটা নির্দিষ্ট বিন্দু, যে বিন্দুটি ভূমি থেকে সবচেয়ে দূরে বা সবচেয়ে উঁচুতে অবস্থান করে, এই বিন্দুটাকে আমরা বলি সর্বোচ্চ বিন্দু, এবং এই সর্বোচ্চ বিন্দু ভূমি থেকে যে উচ্চতায় অবস্থান করে সেটাকে আমরা ক্যাপিটাল এইচ দ্বারা এক্সপ্রেস করি এবং এটাকে বলা হয় সর্বোচ্চ উচ্চতা। কি বলে? সর্বোচ্চ উচ্চতা, এটাকে ক্যাপিটাল এইচ দ্বারা এক্সপ্রেস করা হয়। তো আমাদের এক্ষেত্রে প্রাসটিকে ভি নট আদিবেগে নিক্ষেপ করা হয়েছিল এবং নিক্ষেপণ কোণ যেটা ছিল সেটা হচ্ছে থিটা। তাহলে এই থিটাটাকে আমরা বলবো নিক্ষেপণ কোণ, এবং এই ভি নটটাকে বলা হয় নিক্ষেপণ বেগ। হ্যাঁ, নিক্ষেপণ বেগ। তো যেই নিক্ষেপণ বিন্দু এবং পতন বিন্দুর মধ্যবর্তী যে আনুভূমিক দূরত্ব, সেই দূরত্বটাকে আমরা কি পাল্লা বলে চিহ্নিত করি এবং এটাকে ক্যাপিটাল আর দ্বারা এক্সপ্রেস করা হয়। ওকে, তো আমরা যদি আর একটু ডিটেলসে যাই তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায় যে ভি নট আদি বেগে এবং থিটা কোণে একটি প্রাসকে নিক্ষেপ করা হলো। ওকে, তাহলে এই যে নিক্ষেপণ কোণটা না এক্স এক্সিস বরাবর না ওয়াই এক্সিস বরাবর, তাই না? এটা তির্যক ভাবে, রাইট? তো হিসাবে সুবিধার জন্য এই নিক্ষেপণ বেগটাকে 2টা উপাংশে বিভাজন করা হয়েছে। একটা হচ্ছে আনুভূমিক উপাংশ যেটাকে বলা হয় ভি এক্স নট, এবং আরেকটা হচ্ছে উল্লম্ব উপাংশ যেটাকে বলা হয় ভি ওয়াই নট। এবং আমরা ভেক্টর চ্যাপ্টারে উপাংশ নিয়ে পড়াশোনা করে আসছি, তো সেখান থেকে আমরা লিখতে পারি ভি এক্স নট ইকুয়ালস টু হচ্ছে ভি নট ইন্টু কস থিটা, এবং উল্লম্ব উপাংশ ভি ওয়াই নট ইকুয়ালস টু হচ্ছে ভি নট ইন্টু সাইন থিটা। এখানে মনে রাখতে হবে ভি এক্স নটটা হচ্ছে আমাদের যে কোনো আনুভূমিক ক্যালকুলেশনের আদিবেগ, এবং ভি ওয়াই নটটা হচ্ছে আমাদের যে কোনো উল্লম্ব ক্যালকুলেশনের আদিবেগ। অর্থাৎ আমরা নর্মাল গতিবিদ্যার যে ক্ষেত্রে ইউ বসাতাম, প্রাসের
সেক্ষেত্রে যদি আমাদের সেই ক্যালকুলেশনটা উল্লম্ব বরাবর হয়, অর্থাৎ ওয়াই এক্সিস বরাবর ক্যালকুলেশন হয়, সেক্ষেত্রে আমাদের ইউ এর বদলে ভি ওয়াই নট বসাতে হবে। তো এখানে একটা ইম্পর্টেন্ট নোট আছে, দেখো উল্লম্ব যে কোনো ধরনের ক্যালকুলেশনে আদিবেগ হিসেবে এই যে ভি ওয়াই নট ব্যবহৃত হবে, যেটা আমাদের নর্মাল 910-এ ইউ বসাতাম সেটা এই প্রাসে এসে ভি ওয়াই নট হয়ে গিয়েছে। ওকে, তো আমি যদি একটা ম্যাথমেটিক্যাল এক্সাম্পল দিই, যেমন টি সময় পরে যদি আমার প্রাসটা এইখানে এসে পৌঁছায়, তাহলে ওর বেগ আমি ধরে নিলাম, ওর বেগ হচ্ছে ভি। তো ভি এর দুইটা উপাংশ থাকবে, একটা হচ্ছে ভি এক্স এবং আরেকটা হচ্ছে উল্লম্ব বরাবর উপাংশ হচ্ছে ভি ওয়াই। হ্যাঁ, তা আমরা এখন ভি ওয়াই নির্ণয় করব, যেহেতু উল্লম্ব ক্যালকুলেশনের কথা আমাদের এখানে নোটে বলা হয়েছে। দেখো নর্মাল যে উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে ফর্মুলাটা দ্বারা ভি ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি, তাই না? এটা আমরা সবাই জানি। তো প্রাসের ক্ষেত্রে যেটা হয় যে ভিটাকে ভি ওয়াই দ্বারা এক্সপ্রেস করা হয়, যেহেতু উল্লম্ব বরাবর বেগের উপাংশ, এবং আদিবেগ ইউটাকে ভি ওয়াই নট দ্বারা এক্সপ্রেস করা হয়, তাই না? আমি আবারও বললাম যে আদিবেগ ইউটাকে ভি ওয়াই নট দ্বারা এক্সপ্রেস করব যদি সেটা উল্লম্ব বরাবর ক্যালকুলেশন হয়, অর্থাৎ ওয়াই এক্সিসে কোনো হিসাব নিকাশ আমাদের এসে পড়ে সামনে। তো আমরা এখানে বসিয়ে দিই ভি এর বদলে ভি ওয়াই আর ইউ এর বদলে হচ্ছে ভি ওয়াই নট মাইনাস জিটি। তাহলে আবার ভি ওয়াই নট মানে হচ্ছে ভি নট ইন্টু সাইন থিটা, তাহলে এখানে বসিয়ে দিই। তাহলে আলটিমেটলি ভি ওয়াই ইকুয়ালস টু হচ্ছে ভি নট সাইন থিটা মাইনাস জিটি। ভি ওয়াই ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে? ভি নট সাইন থিটা মাইনাস জিটি। এটা হচ্ছে আমাদের একটা গুরুত্বপূর্ণ সূত্র, প্রাসের টি সময় পরে বেগের উপাংশ নির্ণয়ের গুরুত্বপূর্ণ সূত্র হচ্ছে এটা। তো এবার আমরা চলে আসলাম প্রাসের কিছু গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য ফর্মুলা। এক নম্বরে দেখো আমরা লিখেছি সর্বোচ্চ উচ্চতা এইচ ইকুয়ালস টু কি ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2g, খুবই গুরুত্বপূর্ণ সূত্র। দুই নম্বরে দেখো আমরা লিখেছি পাল্লা আর ইকুয়ালস টু ভি নট স্কোয়ার বাই জি ইন্টু সাইন 2 থিটা। ওকে, তিন নম্বরে আছে বিচরণকাল বা পর্যায়কাল টি ইকুয়ালস টু 2 ভি নট সাইন থিটা বাই জি, 2 ভি নট সাইন থিটা বাই জি। চার নম্বরে সর্বোচ্চ পাল্লা আর ম্যাক্স ইকুয়ালস টু কি ভি নট স্কোয়ার বাই জি, ভি নট স্কোয়ার বাই জি। পাঁচ নম্বরে দেখো বলা আছে টি সময় পরে প্রাসের বেগের আনুভূমিক উপাংশ ভি এক্স ইকুয়ালস টু ভি নট কস থিটা, ভি এক্স ইকুয়ালস টু ভি নট কস থিটা। ওকে, টি সময় পরে প্রাসের বেগের উল্লম্ব উপাংশ ভি ওয়াই ইকুয়ালস টু ভি নট সাইন থিটা মাইনাস জিটি। ভি ওয়াই ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে? ভি নট সাইন থিটা মাইনাস জিটি। টি সময় পরে প্রাসের সার্বিক বেগ ভি ইকুয়ালস টু ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার হোল রুট। ভি ইকুয়ালস টু কি ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার হোল রুট। টি সময় পরে উল্লম্ব উচ্চতা ওয়াই ইকুয়ালস টু এক্স টেন থিটা ইন্টু 1 মাইনাস এক্স বাই আর। ওয়াই ইকুয়ালস টু এক্স টেন থিটা ইন্টু 1 মাইনাস এক্স বাই আর। তো এখান থেকে যদি আমরা ব্র্যাকেট তুলে দেই তাহলে আরেকটা ফর্মুলা চলে আসে, y ইকুয়ালস টু এক্স টেন থিটা মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইড বাই 2 ভি নট স্কোয়ার কজ স্কোয়ার থিটা। y ইকুয়ালস টু কি এক্স টেন থিটা মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু ভি নট স্কোয়ার ইন্টু কজ স্কোয়ার থিটা। তো এই সূত্রগুলো বা এই ফর্মুলাগুলো কিভাবে আসলো আমরা এখন সেটাই আলোচনা করব। তো সূত্রগুলো আলোচনা করার পূর্বে আমি একটু বলে নেই যে তোমরা প্রায় শুনে থাকবে যে অনুভূমিক বরাবর প্রাসের বেগের উপাংশ বা বেগ পরিবর্তিত হয় না, কিন্তু বেগের উল্লম্ব উপাংশ ঠিকই পরিবর্তিত হয়। এখন কেন এই কথাটা বলা হয় সেটা আমরা আগে জেনে নিব। তো আমরা সবাই জানি যে অভিকর্ষ ত্বরণ জি অলওয়েজ কি খাড়ার নিচের দিকে ক্রিয়া করে, তাই না? তো আমি যদি আনুভূমিক বেগের দিক বরাবর জি এর উপাংশ বা জি এর ইফেক্টটা হিসাব করতে চাই, তো আমি ধরে নিলাম যে জি এর আনুভূমিক বরাবর উপাংশটা হচ্ছে জি এক্স। তাহলে দেখো উল্লম্ব এবং আনুভূমিক এই দুইটা দিক এর মধ্যবর্তী কোণ হচ্ছে 90, তার মানে আমি লিখতে পারি জি এক্স ইকুয়ালস টু জি ইন্টু কজ 90। তো আমরা সবাই জানি কজ 90-র ভ্যালু হচ্ছে 0, তাহলে আলটিমেটলি জি এক্স এর ভ্যালু দাঁড়াচ্ছে 0। অর্থাৎ দেখো যে অভিকর্ষ ত্বরণের আনুভূমিক বরাবর কোনো ইফেক্ট নেই। দ্যাটস ওয়াই যে প্রাসের বেগের
আনুভূমিক বরাবর বেগের উপাংশ কখনো পরিবর্তিত হয় না। কেন? কারণ যেই বরাবর জি এর ইফেক্ট নেই, অর্থাৎ অভিকর্ষ ত্বরণ এর ইফেক্ট থাকবে না, সেই বরাবর বেগ পরিবর্তিত হবে না। তো আমরা এখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি যে অভিকর্ষ ত্বরণের আনুভূমিক বরাবর বেগের উপাংশ 0। দ্যাটস ওয়াই প্রাসের আনুভূমিক বরাবর বেগের উপাংশ বা বেগের মান কখনো চেঞ্জ হয় না। এর জন্য খেয়াল করে দেখবা যে ভি এক্স এর ভ্যালু প্রাসের ক্যালকুলেশনে আমরা পরবর্তীতে অলওয়েজ ভি এক্স নটই লিখবো। ভি এক্স নটটা কি ছিল? ভি এক্স নটটা ছিল যে যখন সময় টি ইকুয়ালস টু 0 তখন নিক্ষেপণ বেগের আনুভূমিক উপাংশ ছিল ভি এক্স নট, এবং এটা সময় যাই হোক না কেন অলওয়েজ কি একই থাকবে, অর্থাৎ বেগের আনুভূমিক উপাংশ ভি এক্স টাইম যত সময় হোক না কেন, যত সেকেন্ডই হোক না কেন, অলওয়েজ ভি এক্স নটই হবে। তাহলে প্রাসের আনুভূমিক ক্যালকুলেশনে ভি এক্স দাঁড়াবে ভি নট ইন্টু কস থিটা। হ্যাঁ, এটা আমরা আগে থেকে জেনে রাখলাম, কারণ পরবর্তীতে আমাদের অনেক কাজে লাগবে। আর উল্লম্ব উপাংশ কেন চেঞ্জ হয় বা পরিবর্তন হয়? কারণ দেখো, উল্লম্ব উপাংশ যে দিক সেই বরাবর অভিকর্ষজ ত্বরণ কাজ করে, অথবা তার বিপরীত দিকে অভিকর্ষজ ত্বরণ কাজ করে। সো যেহেতু অভিকর্ষজ ত্বরণের ইফেক্টটা উল্লম্ব বরাবর আছে, দ্যাটস ওয়াই প্রাসের উল্লম্ব উপাংশ পরিবর্তন হয়, কখনো কমে কখনো বাড়ে। তো আমরা এখন আলোচনা করব টি সময় পর প্রাসের উল্লম্ব উচ্চতা ওয়াই নির্ণয় করার ফর্মুলাটা আমরা এখন আলোচনা করব। তো আমরা এখানে ডায়াগ্রামে এঁকেছি, দেখো আমাদের এক্ষেত্রে প্রাসটাকে ভি নট বেগে নিক্ষেপ করা হয়েছে এবং ধরে নিলাম নিক্ষেপণ কোণ হচ্ছে থিটা। তাহলে বেগের আনুভূমিক উপাংশ যেটা, সেটা দাঁড়াচ্ছে ভি এক্স নট এবং উল্লম্ব উপাংশ দাঁড়াচ্ছে ভি ওয়াই নট, কখন? যে মুহূর্তে প্রাসটিকে নিক্ষেপ করা হয়েছে। তো টি সময়ে দেখা যাচ্ছে যে প্রাসটা আনুভূমিক এক্স দূরত্ব অতিক্রম করে এবং উল্লম্ব ওয়াই উচ্চতায় অবস্থান করে, তাই না? তো আমাদের টার্গেট হচ্ছে এই ওয়াই এর ভ্যালু বের করা, বা ওয়াই এর মান নির্ণয় করার জন্য যে ফর্মুলা সেটা বের করে নিয়ে আসা। তো আমরা কি জানি, নর্মাল গতিবিদ্যার ফর্মুলা থেকে আমরা জানি যে একটা বস্তুকে যদি উপরের দিকে নিক্ষেপ করা হয় তাহলে ফর্মুলাটা হচ্ছে এইচ ইকুয়ালস টু ইউটি মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার। তো প্রাসের ক্ষেত্রে এই এইচটাকে ওয়াই দিয়ে এক্সপ্রেস করা হয় এবং আদিবেগ ইউ এর বদলে ভি ওয়াই নট ব্যবহৃত হয়। কেন? কারণ এক্ষেত্রে খেয়াল করো যে আদিবেগটা কিন্তু সরাসরি উল্লম্ব দিকে না, তাই না? তো আমাদের যেহেতু ওয়াই উল্লম্ব উচ্চতা, তার মানে আমাদের উল্লম্ব বরাবর যে বেগের উপাংশ সেটা ব্যবহার করতে হবে, অর্থাৎ আদিবেগ হিসেবে ভি নট ব্যবহার করা যাবে না। হ্যাঁ, আমরা যেহেতু উল্লম্ব উচ্চতা ওয়াই নির্ণয় করব, সেক্ষেত্রে আমাদের বেগের উল্লম্ব উপাংশকে ব্যবহার করতে হবে। তো প্রাসের ক্ষেত্রে আদিবেগ ইউ এর বদলে হবে ভি ওয়াই নট, এবং আমরা জানি ভি ওয়াই নট ইকুয়ালস টু কি? ভি নট সাইন থিটা। তাহলে এখানে বসিয়ে দাও, এইচ এর বদলে ওয়াই এবং ইউ এর বদলে ভি নট সাইন থিটা বসিয়ে দাও। তাহলে ওয়াই ইকুয়ালস দাঁড়াচ্ছে ভি নট সাইন থিটা টি মাইনাস হাফ অফ জি টি স্কোয়ার। তো এটা আমাদের 1 নং সমীকরণ। আবার আমরা একটু আগে বলে এসেছি যে প্রাসের আনুভূমিক বরাবর বেগের পরিবর্তন হয় না, তার মানে হচ্ছে প্রাস আনুভূমিক বরাবর সমবেগে চলে। তো সমবেগের ফর্মুলা জানে না এমন কেউ নাই, তাই না? আমরা সবাই জানি এস ইকুয়ালস টু কি? ভিটি। তো প্রাসের ক্ষেত্রে দেখো যে আনুভূমিক বরাবর যে দূরত্ব সেটাকে এস দিয়ে এক্সপ্রেস না করে এক্স দিয়ে এক্সপ্রেস করা হয়, এবং যে বেগ সেই বেগটা হচ্ছে আনুভূমিক বরাবর যে বেগ ভি এক্স নট। তো বসিয়ে দিই, এস এর বদলে এক্স এবং ভি এর বদলে ভি এক্স নট বসিয়ে দিলাম। ওকে, তো দেখো যে আবার ভি এক্স নট আমরা জানি যে ভি নট ইন্টু কস থিটা, আমরা একটু আগে দেখে এসেছি। তো বসিয়ে দিলাম, সেখান থেকে টি ইকুয়ালস দাঁড়াচ্ছে এক্স ডিভাইডেড বাই ভি নট ইন্টু কস থিটা। তো টি এর এই যে ভ্যালুটা পেয়ে গেলাম আমরা, এই ভ্যালুটা আমরা 1 নং সমীকরণে বসিয়ে দিতে চাচ্ছি। 1 নং সমীকরণে যদি আমরা বসিয়ে দেই তাহলে দেখো দাঁড়াচ্ছে ওয়াই ইকুয়ালস টু এক্স ট্যান থিটা মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু ভি নট স্কোয়ার ইন্টু কস স্কোয়ার থিটা। তো 1 নং সমীকরণে টি এর ভ্যালুটা বসিয়ে দিয়ে আমরা যেটা পেয়েছি ওয়াই ইকুয়ালস টু এক্স ট্যান থিটা মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু ভি নট স্কোয়ার ইন্টু কস স্কোয়ার থিটা। তো এখান থেকে যদি আমরা এক্স ট্যান থিটা কমন নিই তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম যে 1 মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু ভি নট স্কোয়ার কস স্কোয়ার থিটা ইন্টু এক্স ট্যান থিটা। ওকে,
তো ট্যানকে যদি ভাঙিয়ে দিই তাহলে হবে সাইন বাই কস। তো দেখো এই ক্ষেত্রে কাটাকাটি করে ফেললে দাঁড়াচ্ছে y ইকুয়ালস টু এক্স ট্যান থিটা ব্র্যাকেটে 1 মাইনাস জি এক্স ডিভাইড বাই 2 ভি নট স্কোয়ার সাইন থিটা ইন্টু কস থিটা। ওকে, তাহলে আমি দেখো 1 এর পরে মাইনাস অংশটার পরে যে অংশটা রয়েছে এইখানে আমি যদি হর ও লবকে জি দ্বারা ভাগ করে দিই তাহলে উপরে চলে আসে শুধু এক্স এবং নিচে আসে ভি নট স্কোয়ার বাই জি ইন্টু 2 সাইন থিটা কস থিটা। তো আমরা সবাই জানি যে 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা এর ফর্মুলা হচ্ছে সাইন 2 থিটা, সেটা এখানে বসিয়ে দিলাম। তো ত্রিকোণমিতিক এই সূত্রটা ব্যবহার করলে দেখো এটা একটা খুব সুন্দর ফর্মেটে চলে আসে যে এক্স এর নিচে ভগ্নাংশের হরে যে অংশটা রয়েছে যে ভি নট স্কোয়ার বাই জি ইন্টু সাইন 2 থিটা, এটা কিন্তু আমাদের পাল্লা আর এর ফর্মুলা। হ্যাঁ, তাহলে আমরা এই ক্ষেত্রে এই অংশটার বদলে আর বসিয়ে দিলে দেখো y এর খুব স্মার্ট একটা সমীকরণ পাওয়া যাচ্ছে, y ইকুয়ালস টু x tan থিটা ব্র্যাকেটে 1 মাইনাস x বাই আর। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ফর্মুলা। ওকে, তাহলে আমরা এখন চলে আসলাম প্রাসের সর্বোচ্চ উচ্চতা h নির্ণয় করার ফর্মুলাতে। তাহলে আমরা ডায়াগ্রাম থেকে দেখতে পাচ্ছি যে সর্বোচ্চ উচ্চতা হচ্ছে ক্যাপিটাল H। তো দেখো আমরা জানি যে যখন প্রাস সর্বোচ্চ উচ্চতায় উঠে এরপর থেকে কিন্তু ও আর উপরের দিকে ওঠে না, ও কি নিচের দিকে নামা শুরু করে, তাই না? কেন ও নিচের দিকে নামা শুরু করে? কারণ এই সর্বোচ্চ বিন্দুতে যখন ও উঠে যায় তখন ওর বেগের যে উল্লম্ব উপাংশ vy সেটা শূন্য হয়ে যায়। অর্থাৎ আমাদের সর্বোচ্চ উচ্চতায় ওঠার শর্তটাই হচ্ছে যে vy এর ভ্যালু 0 হতে হবে। ওকে, ফাইন। তো আমরা জানি ভি নর্মাল গতিবিদ্যার ফর্মুলা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2gh, তাই না? তো প্রাসের ক্ষেত্রে ভিটা vy দিয়ে এক্সপ্রেস করা হয় কারণ আমরা হচ্ছে y এক্সিস বরাবর একটা ডিস্টেন্স h ক্যালকুলেট করছি, আর u এর বদলে হবে vy নট এবং h এর বদলে ক্যাপিটাল H দ্বারা আমরা এটাকে এক্সপ্রেস করব। তো বসিয়ে দিই v এর বদলে vy, u এর বদলে vy নট এবং h এর বদলে ক্যাপিটাল H। তাহলে vy এর ভ্যালু হচ্ছে 0 ইকুয়ালস টু দাঁড়াচ্ছে ভি নট সাইন থিটা স্কোয়ার মাইনাস 2gh। তো সেখান থেকে আমরা সাইড চেঞ্জ করে h ইকুয়ালস টু লিখে দিতে পারি ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। তো এখন আমরা নির্ণয় করব প্রাসের বিচরণকাল ক্যাপিটাল টি। ওকে, তো আমরা একটা জিনিস খেয়াল করি যে এই বিচরণকাল সময়ে প্রাসের উলম্ব উচ্চতাটা কত দাঁড়ায়। হ্যাঁ, তো আমরা ধরে নিলাম এখান থেকে একটা প্রাসকে নিক্ষেপ করা হয়েছে এবং সে ভূমিতে যে আঘাত করলো এই বিন্দুতে। হ্যাঁ, তো এই এ বিন্দুটা হচ্ছে ওর নিক্ষেপণ বিন্দু এবং বি বিন্দুটা হচ্ছে ওর পতন বিন্দু, তাই না? তো এই এ থেকে এই প্যারাবোলিক যে পথ, এই পথ অতিক্রম করে বি বিন্দুতে চলে আসলে যে সময়টা দরকার হয় সেই সময়টাকে বলা হয় প্রাসের বিচরণকাল বা ক্যাপিটাল টি দিয়ে এটাকে এক্সপ্রেস করা হয়। ঠিক আছে, তো খেয়াল করে দেখবা যে ক্যাপিটাল টি সময় পরে প্রাসের যে উল্লম্ব উচ্চতা y ইকুয়ালস টু কিন্তু 0 দাঁড়ায়। কারণ কি, খেয়াল করো যে এ আর বি উভয় বিন্দুই কিন্তু ভূমিতে অবস্থিত, তাহলে y এর ভ্যালু অবশ্যই কি কমন সেন্স বলছে 0 মিটার বা 0 একক হবে। ওকে, তো উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে যে নর্মাল রেগুলার ফর্মুলাটা আছে আমাদের, সেটা হচ্ছে h ইকুয়ালস টু ut মাইনাস হাফ অফ gt স্কয়ার। তো প্রাসের ক্ষেত্রে যেহেতু আমরা বিচরণকাল নির্ণয় করব, তার মানে এই টি গুলোর বদলে ক্যাপিটাল টি বসাবো এবং যখনই ক্যাপিটাল টি বসিয়ে দিব টি এর বদলে, তখন h অর্থাৎ প্রাসের ক্ষেত্রে যেটা y হিসেবে ট্রিট হয় সেটার ভ্যালু হবে 0। তো আমরা বসিয়ে দিই 0 ইকুয়ালস টু vy নট টি মাইনাস হাফ অফ gt স্কোয়ার। তো খেয়াল করো কেন এখানে u এর বদলে vy নট আসলো, এটা আমরা হচ্ছে এর আগে বেশ কয়েকবার বলেছি, তোমরা ভিডিওটি শুরু থেকে দেখলে অবশ্যই এটা বোঝার কথা। তো বসিয়ে দিলাম, সেখান থেকে সাইড চেঞ্জ করলে একটা করে টি ক্যান্সেল আউট হয়। তো টি ইকুয়ালস টু দাঁড়াচ্ছে 2 ইন্টু vy নট বাই জি। তো vy নট এর ভ্যালু হচ্ছে v নট সাইন থিটা। তো আলটিমেটলি বিচরণকাল টি ইকুয়ালস টু দাঁড়াচ্ছে 2 ইন্টু v নট ইন্টু সাইন থিটা ডিভাইডেড বাই জি। ওকে, আশা করি বুঝতে পেরেছ।
এবার আমরা নির্ণয় করব প্রাসের পাল্লা বা আনুভূমিক পাল্লা, ক্যাপিটাল আর দিয়ে এক্সপ্রেস করা হয়। তো পাল্লাটা কি এর আগে আমরা দেখিয়েছি, যদি আবার দেখাই, ধরে নিলাম যে এ বিন্দুতে একটি প্রাসকে নিক্ষেপ করা হয়েছে এবং সেটি বি বিন্দুতে যে মাটিতে আঘাত করে, তাহলে এই যে এ আর বি বিন্দুর যে দূরত্ব সেটাকেই বলা হবে পাল্লা বা ক্যাপিটাল আর। ওকে, তো আমরা ধরে নিলাম যে প্রাসটাকে ভি নট আদি বেগে এবং থিটা কোণে নিক্ষেপ করা হয়েছে। হ্যাঁ, তো আমরা জানি যে আনুভূমিক বরাবর প্রাসের বেগ চেঞ্জ হয় না, এবং এক্ষেত্রে দেখো আমরা কিন্তু একটা আনুভূমিক ডিস্টেন্স আর ক্যালকুলেট করতে চাচ্ছি, তাই না? তো আনুভূমিক ডিস্টেন্স যেহেতু ক্যালকুলেট করব, তার মানে বেগ হিসেবেও যে আনুভূমিক বরাবর বেগ যেটা ছিল সেটা ব্যবহৃত হবে। তো আমরা জানি যে প্রাসের আনুভূমিক বরাবর বেগ সর্বদাই কি ভি এক্স নট। এবং চিন্তা করো এই আনুভূমিক দূরত্ব আর অতিক্রম করার জন্য প্রাসের কিন্তু পুরো পর্যায়কাল সময় প্রয়োজন হয়, তাই না? তার মানে টি এর বদলে আমরা ক্যাপিটাল টি ইউজ করব এবং আনুভূমিক দূরত্ব এক্স এর বদলে আমরা ক্যাপিটাল আর ইউজ করব। তো সমবেগের ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে এক্স ইকুয়ালস টু ভিটি। কেন আমরা সমবেগের ফর্মুলা ইউজ করলাম? কারণ আমরা অলরেডি জেনে গিয়েছি যে আনুভূমিক বরাবর প্রাসের বেগ কখনো চেঞ্জ হয় না, তার মানে সমবেগের ফর্মুলাই ব্যবহৃত হবে এক্স ইকুয়ালস টু ভিটি। তো এক্স এর বদলে আর, ভি এর বদলে ভি এক্স নট এবং টি এর বদলে যদি ক্যাপিটাল টি বসিয়ে দিই, তো আমাদের আর ইকুয়ালস টু দাঁড়াচ্ছে ভি এক্স নট ইন্টু টি। তো ভি এক্স নট ইকুয়ালস টু কি? ভি নট ইন্টু কস থিটা, আর টি বা পর্যায়কাল আমরা জানি টু ভি নট সাইন থিটা বাই জি। তো এক্ষেত্রে ভি নট এবং এই ভি নট মাল্টিপ্লাই হয়ে যাবে ভি নট স্কোয়ার, আর এই যে নিচের এই জিটা আমি বাই জি আকারে দিয়ে দিলাম, তাহলে বাকি রইল কস থিটা ইন্টু টু ইন্টু সাইন থিটা, অর্থাৎ টু সাইন থিটা ইন্টু কস থিটা। তো আমরা সবাই জানি যে টু সাইন থিটা ইন্টু কস থিটা মান হচ্ছে সাইন টু থিটা, তাহলে আলটিমেটলি পাল্লা আর ইকুয়ালস টু হচ্ছে ভি নট স্কোয়ার বাই জি ইন্টু সাইন টু থিটা। তো এক্ষেত্রে আমরা নির্ণয় করব টি সময় পরে প্রাসের সার্বিক বেগ ভি এর ভ্যালু নির্ণয় করার ফর্মুলা। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি যে ভি নট আদি বেগে এবং থিটা কোণে একটি প্রাসকে নিক্ষেপ করা হয়েছে। ধরে নিলাম সেটি টি সময় পরে পি বিন্দুতে যে পৌঁছায়। তো পি বিন্দুতে ওর বেগ হচ্ছে ভি। তো আমরা জানি যে এই বেগের আনুভূমিক বরাবর একটি উপাংশ থাকবে, সেটি ধরে নিলাম ভি এক্স, এবং উল্লম্ব বরাবর একটি উপাংশ থাকবে, সেটিকে ধরে নিলাম ভি ওয়াই। তো ভি এক্স অর্থাৎ আনুভূমিক বরাবর বেগের উপাংশ কখনো পরিবর্তন হয় না, তাই না? তো ভি এক্স ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে? ভি এক্স নট বা ভি নট ইন্টু কস থিটা। আর আমরা এর আগে দেখে এসেছি যে ভি ওয়াই ইকুয়ালস টু হচ্ছে ভি ওয়াই নট মাইনাস জিটি। তো ভি ওয়াই নট আবার কি? ভি নট সাইন থিটা। তাহলে এক্ষেত্রে আমরা ভি ওয়াই পেয়ে গেলাম। তো স্বাভাবিক বেগ ভি ইকুয়ালস টু হচ্ছে রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। তো আমরা যদি কষ্ট করে ভি এক্স আর ভি ওয়াই এর ভ্যালুটা বসিয়ে দিই, তো আমরা প্রাসের সার্বিক বেগ ভি ইকুয়ালস টু পেয়ে যাব রুট ওভার ভি নট কস থিটা হোল স্কোয়ার প্লাস ভি নট সাইন থিটা মাইনাস জিটি হোল স্কোয়ার। ধন্যবাদ।